আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ায় একদিনেই ৩ বার উঠছে ভোজ্য তেলের দাম। মন প্রতি ২৫০ টাকা বাড়তি সরবরাহ কমে যাওয়ায় কারণ বলছেন ব্যবসায়ীরা। করোনার ধাক্কায় গেল এক বছরে দেশে খাদ্যশস্যের মজুত কমেছে ৫.৫ লাখ টন। দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি গুদামে যোগান বাড়ানোর তাগিদ। ভোক্তার কাছে পৌঁছানোর আগেই প্রতি বছর নষ্ট হয় প্রায় ১৫০ কোটি টন খাবার। জাতিসংঘের তথ্য, সঠিক ব্যবস্থাপনায় ঠেকানো যায় অপচয়। এবং টাঙ্গাইলের করটিয়ায় শাড়ির হাট খুললেও নেই কাঙ্ক্ষিত ক্রেতা। কম দামে বিক্রি হচ্ছে শাড়ি। তাঁত শিল্পেও সরকারি প্রণোদনার দাবি। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবাইর ফয়সাল। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ার পাশাপাশি মিল থেকে সরবরাহ কমে যাওয়ায় অস্থির হয়ে উঠছে দেশের ভোজ্য তেলের বাজার। গত এক সপ্তাহে সব ধরনের তেলের মন প্রতি দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। পাইকারি পর্যায়ে দিনে অন্তত ৩ বার করে তেলের দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। শাখাওয়াত চুপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বুধবার প্রতি মন সয়াবিন বিক্রি হয়েছে ৩৬৫০ টাকা দরে। অথচ গত সপ্তাহে দর ছিল ৩৪০০ টাকা। একইভাবে ৩০০০ টাকার পাম অয়েল ৩২৮০ টাকা এবং ৩২০০ টাকা সুপার সয়াবিন বিক্রি হচ্ছে ৩৪৩০ টাকা দরে। আমরা জিজ্ঞেস করছি বাড়ার কারণ দেখুন আন্তর্জাতিক বাজারে মাল শর্ট এমনকি বুকিং বেশি। ব্যবসায়ীদের দাবি মিল থেকে পর্যাপ্ত তেলের সরবরাহ না থাকায় দিনে ৩ থেকে ৪ বার করে দাম বাড়ছে। সোয়াবিন যেখানে উৎপাদন হয় ওখানে বন্যা হয়েছিল, যার কারণে বুকিং বাড়তি, দাবানলের কারণে বুকিং অনেক বাড়তি, কস্টিং বেশি। বেলাবার ডেলিভারি মিলগুলি দিতে পারতেছে না, সেই কারণেও বাজার বাড়তেছে। বর্তমানে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে তেল আসা অনেকটাই কমে গেছে। বাংলাদেশের ভোজ্য তেলের বাজার পুরোপুরি আমদানি নির্ভর। বিদেশ থেকে কাঁচামাল আমদানি শেষে মিলগুলিতে রিফাইন করা হয়, এরপর দেওয়া হয় বাজারে। তবে পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের দাবি বহির্বিশ্বে তেলের মূল ঘাটতি, যেই কারণে বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহে বুকিং রেট বেড়েছে ১০০ থেকে ১২০ মার্কিন ডলার। আমাদের বাংলাদেশের ৪-৫টা মিল আছে, তার মধ্যে ২-৩টা মিলের মাল ডেলিভারি আছে, অন্যান্য মিলের মাল ডেলিভারি নাই, যার জন্য বর্তমান বাজারটা আরও ক্রাইসিস হয়ে গেছে। বছরে বাংলাদেশে ১৫ থেকে ১৮ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা সংকট ও জটিলতায় আবারও বাড়ছে দেশের ভোজ্য তেলের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে পুরান ঢাকার মৌলভীবাজারে আছেন রিপোর্টার শুভ খান এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমেই যাচ্ছি শুভর কাছে। শুভ। ধন্যবাদ জোয়ার। আমি রয়েছে পুরান ঢাকার মৌলভীবাজারে। আমরা রিপোর্টটি যেমন শুনছিলাম যে পুরান ঢাকার মৌলভীবাজারে কিন্তু ভোজ্য তেলের বাজার বড় বলা চলে অস্থির হয়েছে। গত সপ্তাহের তুলনায় প্রায় ৪ থেকে ৫ টাকা কেজিতে বেড়েছে খোলা সয়াবিন এবং পাম অয়েলের দাম। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আজকে মৌলভীবাজারে প্রতি কেজি খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ৯৮ টাকায় কেজি দরে। এছাড়া পাম অয়েল বিক্রি হচ্ছে ৯২ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে এই বাজারে পাইকারিতে প্রতি কেজি সয়াবিনের দাম ছিল ৯৩ থেকে ৯৪ টাকা এবং পাম অয়েলের দাম ছিল ৮৮ টাকা। কিন্তু আজকে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ সংকটের কারণে মিল থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আসছে না, যার কারণে কিন্তু তেলের কিছুটা সংকট দেখা দিয়েছে এবং এ কারণে কিন্তু দাম বাড়ছে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। তো টিসিবির হিসাবে গত বছরে এই সময়টিতে কিন্তু আসলে তেলের দাম, খোলা সয়াবিন এবং পাম অয়েলের দাম অনেক কম ছিল এবং আমরা যে দেখেছি যে সেপ্টেম্বরের আগ পর্যন্ত দেশে প্রতি কেজি সয়াবিন বিক্রি হয়েছে ৮২ থেকে ৮৬ টাকা কেজি দরে খোলা সয়াবিন। এছাড়া পাম অয়েলের দাম ছিল ৬৫ থেকে ৭০ টাকা কেজি। কিন্তু অগাস্টের পর থেকে অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকেই কিন্তু বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে এবং আমরা টিসিবির যে হিসাব রয়েছে সেই হিসাবেই কিন্তু বলা চলে যে পাম অয়েলের দাম বেড়েছে হচ্ছে ৩২% এবং খোলা সয়াবিনের দাম বেড়েছে ১৬% এবং আন্তর্জাতিক যে বাজারগুলো রয়েছে বিশেষ করে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া
থেকে কিন্তু যে তেলের যে সরবরাহ সেটি কিন্তু কম আসছে, সে কারণে কিন্তু বাজারে এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা দাবি করেছেন। তো এই ছিল মৌলভীবাজারে আমাদের কাছে সবশেষ তথ্য। আমরা এখন চলে যাব চট্টগ্রামের খাতুনগঞ্জে সহকর্মী কমলের কাছে। কমল। ধন্যবাদ শুভ। গত এক সপ্তাহের ব্যবধানে যে হারে ভোজ্য তেলের দাম বাড়ছিল আজও তা অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা বেশ কয়েকটি কারণ বলছেন ভোজ্য তেলের দাম বাড়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন, প্রথমত জানেন আপনি বাংলাদেশের ভোজ্য তেলের বাজার পুরোপুরি আমদানি নির্ভর। বিদেশ থেকে যে ভোজ্য তেল আমদানি করা হয় সেগুলো রিফাইন্ড হিসেবে বাজারে দেওয়া হচ্ছে, আর যে কারণে বিদেশে কিন্তু বুকিং রেট বাড়ায় এখানে তেলের দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন গত এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের বুকিং রেট বেড়েছে 100 থেকে 120 মার্কিন ডলার, আজকে আরও তো 10 মার্কিন ডলার বেড়েছে। তারা বলছেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে তেল আসছে না এবং নানা কারণে আর ইন্টারন্যাশনাল মার্কেট বুকিং রেট বাড়ছে, তার প্রতিক্রিয়া পড়ছে দেশের বাজারে। আরেকটি কথা বলছেন ব্যবসায়ীরা, মিল মালিকরা পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করতে পারছে না। আমি একজন কথা বলছিলাম কিছুক্ষণ আগে এক ব্যবসায়ীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা মিলগুলিতে আজকে যে ডেলিভারি অর্ডার দিবেন সেটি কিন্তু তারা ডেলিভারি পাচ্ছেন 7 থেকে 8 দিন পর, অর্থাৎ 7 থেকে 8 দিন তাদের অপেক্ষা করতে হচ্ছে, গাড়ি নিয়ে বসে থাকতে হচ্ছে, যে সেটিও তারা তেলের দামের উপর তার প্রভাবটা পড়ছে, আর এই কারণে তেলের দাম বাড়ছে বলে তারা জানিয়েছেন। এক্ষেত্রে বাংলাদেশে 7 থেকে 8টি বড় বড় তেলের মিল থাকলেও সব মিলে কিন্তু এখন আর তেল সরবরাহ করতে পারছে না। তেল সরবরাহ করছে 3 থেকে 4টি মিল বা কোনো কোনো ক্ষেত্রে 5টি মিল তেল সরবরাহ করতে পারছে, অর্থাৎ ধীর গতিতে, আর এই কারণে তেলের বাজারে দাম বেড়ে চলেছে। জানেন যে গত এক সপ্তাহে তেলের ব্যবধান প্রতি মন পাইকারি পর্যায়ে প্রতি মন তেলের দাম বেড়েছে প্রায় 200 থেকে 250 টাকা। যে 3400 টাকা সোয়াবিনের মন ছিল সেটা এখন 3650 টাকা, এবং একই সাথে সুপার সোয়াবিন এবং পাম অয়েলের দাম কিন্তু বেড়ে গেছে। এই কারণে এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছে যদি মিলগুলো পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করতে পারতো তাহলে হয়তো বা এই তেলের দাম তাহলে হয়তো বা একটু কমতো, কিন্তু যদি মিলগুলো যদি সরবরাহ স্বাভাবিক করে আনতে না পারে তাহলে তেলের দাম আরও বাড়বে এমনটা আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা বা তেলের সাথে যারা ব্যবসা করছেন তারা। এক্ষেত্রে তারা বলছে যদি একদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ছে লাফিয়ে লাফিয়ে, অপরদিকে দেশের মিলগুলো পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করতে পারছে না, আর তার পূর্বভাব এসে পড়েছে দেশের এই ভোজ্য তেলের বাজারে। তা এখন পর্যন্ত আমার কাছে জুবাইর ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যে তেলের বাজারে দাম বাড়ছে তার সর্বশেষ। ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার, সে খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কমল দে, এবং এর আগে মৌলভীবাজার থেকে যুক্ত হয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2020 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যুদ্ধ চলাকালীন সময় ওই অবস্থায়ও তিনি সকল প্রাইমারি স্কুল জাতীয়করণ করেন, শিক্ষকদের সরকারি চাকরি দেন, প্রাইমারি শিক্ষা বাধ্যতামূলক এবং মেয়েদের শিক্ষাও তিনি বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দেন। ঠিক সেইভাবে উচ্চ শিক্ষায় যাতে আমাদের সবাই গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। প্রত্যেকটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছুই বিধ্বস্ত ছিল। সেই বিধ্বস্ত জিনিসগুলি কিন্তু একে একে তিনি আবার মেরামত করেন। রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ, এয়ারপোর্ট সবই বিধ্বস্ত ছিল, সেগুলি তিনি মেরামত করেন। সেই সাথে সাথে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা, আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ অর্জন করা, এসব কাজগুলি কিন্তু তিনি অতি অল্প সময়ের মধ্যেই করে যান। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই ছিল তার লক্ষ্য, এবং এই দেশ একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হবে সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন। তার পাশাপাশি আপনারা জানেন যে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা শুরু করে 25শে মার্চ এবং 9 মাসের মুক্তিযুদ্ধে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয় এবং তারা আল বদর, আল শামস রাজাকার বাহিনী গড়ে তোলে, এবং এই দেশীয় কিছু দালাল এবং তাদের কিছু তাবেদারি খোসামতকারীরা এর সাথে সামিল হয়। আমাদের মা বোনদের যেমন একদিকে হানাদার বাহিনীদের কাছে তুলে দেয়, অপরদিকে আমাদের যারা জ্ঞানী গুণী বুদ্ধিজন তাদেরকে নির্বিচারে হত্যা করে। স্বাধীনতার পর কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তিনি এদের বিচার শুরু করেন, এবং প্রায় 21,000-এর মতো গ্রেপ্তার করে তাদের বিচার করা এবং তাদের শাস্তিও দেওয়া হয়। এবং অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যায়, কেউ পাকিস্তানের পাসপোর্ট নিয়েও চলে যায়। কাছে যুদ্ধ অপরাধী বা মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচারও কিন্তু তিনি শুরু করেছিলেন।
একটা দেশকে উন্নত করতে যা যা করণীয় তিনি সব পদক্ষেপই নিয়েছিলেন। আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের স্থল সীমানা চুক্তি তিনি করে দিয়ে যান। বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার, সেই সমুদ্র সীমা আইন তিনি তৈরি করেন এবং সেখানে আমাদের অধিকারটা নিশ্চিত করে দিয়ে যান। একটি স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলার এমন কোনো কাজ নাই তিনি না করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যখন তিনি এই একটা বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করলেন এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের যাতে আর্থিক উন্নতি হয়, সে আর্থসামাজিক উন্নয়নের পদক্ষেপ তিনি নিলেন, ঠিক সেই মুহূর্তে ৭৫-১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। আর এই হত্যা শুধু রাষ্ট্রপতি হিসেবে তাকেই হত্যা করেনি, আপনারা জানেন যে আমার মা, যিনি সারা জীবন তার পাশে থেকে থেকে প্রতিটি আন্দোলন সংগ্রাম সব কিছুতেই তিনি সহযোগিতা করেছিলেন। নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, তিনি উজাড় করে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার 3টি ছোট ভাই, ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট 10 বছরের রাসেল, এবং কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রোজি, এবং আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ আমাদের পরিবারের অন্যান্য সদস্য, অর্থাৎ একই দিনে 3টি বাড়িতে তারা আক্রমণ করে। আর মেজো ফুর বাড়ি, সেজো ফুর বাড়ি, ছোটো ফুর বাড়ি এবং আমাদের বাসা, প্রতিটি পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে অথবা তারা আহত হয়। এবং এই হত্যাকাণ্ডের পর থেকে সেই যুদ্ধাপরাধী তাদের বিচার বন্ধ করা হয়, তাদেরকে মুক্তি দেওয়া হয়। যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল, মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান ক্ষমতায় এসেই এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে যারা কারাগারে বন্দী ছিল তাদেরকে মুক্তি দেয়। আর যারা দেশ ছেড়ে চলে গিয়েছিল, এমনকি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাদেরকেও ফিরিয়ে আনে। শুধু এখানেই শেষ না, তাদেরকে মন্ত্রিত্ব দেয়, উপদেষ্টা করে। জাতির পিতার হত্যাকারী, আত্মস্বীকৃত হত্যাকারী, যারা খুব গর্ব করে বলতো কে তাদের বিচার করবে, সেই খুনিদেরকে পুরস্কৃত করেছিল বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, তাদেরকে পুরস্কৃত করে। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে একবার আপনারা চিন্তা করে দেখেন যে আপনাদের দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ, বাংলাদেশের দূতাবাসে কারা আছে আপনার রাষ্ট্রদূত হিসেবে অথবা দূতাবাসের আপনার প্রতিনিধি হিসেবে? তারা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি, হত্যাকারী। তাহলে সে দেশের ভাবমূর্তি কী হতে পারে? ঠিক সেই সাথে সাথে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনাগুলি একে একে তা নস্যাৎ করা হয়। যে 7ই মার্চের ভাষণ এদেশের মানুষকে উজ্জীবিত করেছিল, সে ভাষণ নিষিদ্ধ হয়। ইতিহাস থেকে জাতির পিতার নামটা পর্যন্ত মুছে ফেলার প্রচেষ্টা করা হয়, ইতিহাসকে বিকৃত করা হয়। ঠিক এইভাবে এমন সমস্ত ঘটনা আমি বোধহয় আজকের দিনে আর এত বলতে চাই না, কিন্তু এটুকু বলবো যে স্বাধীনতার ইতিহাস বা স্মরণ করলেই আমাদের সেই কথাগুলি মনে পড়ে। 21 বছর পর আমি যখন সরকার গঠন করি, তারপর থেকেই বাংলাদেশের ইতিহাস মানুষের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। কারণ আমরা তো মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। তো বিজয়ী জাতি কেন আমরা অন্যের কাছে হাত পেতে চলবো, মাথা নিচু করে চলবো? বিজয়ী জাতি সারা বিশ্বে বিজয়ের বেশেই চলবে। 75-এর পর আমরা সেই সম্ভাবনা এবং অধিকারটা হারিয়েছিলাম, কিন্তু সেটা আবার পুনরুদ্ধার করে জাতির পিতার যে স্বপ্ন এবং যে চেতনায় আমার লাখো শহীদ বুকে তাজা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়ে গেছে, তাদের সেই আত্মত্যাগের কথা আমার লাখো মা বোন
তাদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করেই আমরা এই বাংলাদেশকে আবার গড়ে তুলতে চাচ্ছি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে, এবং বাংলাদেশের মানুষের একবারে দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, লেখাপড়া এবং শিক্ষার ব্যবস্থা যেন প্রতিটি মানুষ পায় তার ব্যবস্থা করা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বালানো, প্রতিটি গৃহহারা ভূমিহীন মানুষের ঘরবাড়ি তৈরি করে দেওয়া, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করা, আত্মমর্যাদাশীল করা, কারো কাছে ভিক্ষা চেয়ে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলা, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছি। আজকে আপনারা যারা এখানে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার প্রাপ্ত, আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ আপনারা সকলে আপনার স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। আমাদের চিকিৎসা সেবা বলেন, শিক্ষা বলেন, সংস্কৃতি সেবা বলেন, প্রতিটি ক্ষেত্রেই আপনাদের অবদান রয়ে গেছে। কাজে আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা যেন স্বাধীন জাতি হিসেবে মর্যাদা নিয়ে চলতে পারি। আমাদের লক্ষ্য ছিল, এটা মুজিব বর্ষ, জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। এই মুজিব বর্ষে আমরা যেমন আমাদের দারিদ্র্যের হার, যেটা আমি সরকার গঠন করে পেয়েছিলাম 40 ভাগ, তা 20 ভাগে আমরা নামিয়ে এনেছিলাম। তো বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব, ক্ষুধামুক্ত করব, উন্নত সমৃদ্ধ করব, দেশের কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি, এবং আমরা যথেষ্ট অর্জনও করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে করোনা ভাইরাস নামে এমন এক ভাইরাস আসলো, যা শুধু আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী মানুষকে একেবারে স্থবির করে দিয়েছে, অর্থনীতি স্থবির করে দিয়েছে। কিন্তু সেটা মোকাবেলার জন্য আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, যেন আমাদের দেশের মানুষগুলি যেন এর থেকে সুরক্ষা পায় এবং মানুষ যেন ভালোভাবে চলতে পারে এবং আমাদের অর্থনীতির গতিশীলতা যেন না হারায়। আর তাছাড়া দেশের উন্নয়নে আপনারা জানেন অনেকগুলি মেগা প্রজেক্টও আমরা নিয়েছি, অনেক কাজ আমরা করে যাচ্ছি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমরা করে যাচ্ছি। আমরা খাদ্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে উদ্বৃত্ত খাদ্যের দেশে আমরা উন্নীত হয়েছি। আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে এখন আমরা পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা করে যাচ্ছি। এভাবে মানুষের মৌলিক চাহিদাগুলি যেটা আমাদের সংবিধানে রয়েছে, সেই চাহিদাগুলি পূরণ করবার প্রত্যেকটা পদক্ষেপেই আমরা কিন্তু হাতে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এবং সাথে সাথে আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া এবং প্রযুক্তি ব্যবহারের দিকেও আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। তাই তো আমরা 2008 নির্বাচনে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, সে কারণেই অন্তত এই অনুষ্ঠানে সরাসরি আপনাদের সামনে উপস্থিত না হতে পারলেও এই যে আমরা সেই ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীকে, যে তিনি আমার পক্ষ থেকে আপনাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন, এবং এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমাদের মন্ত্রিপরিষদ সচিব পরিচালনা করেছেন, এবং যারা আয়োজন করেছেন এই করোনা ভাইরাসের মধ্যেও যে এই আয়োজনটা করতে পেরেছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আসলে প্রতি বছর 25শে মার্চ আমরা এই পুরস্কারটা দিয়ে থাকি, কিন্তু এবারে ওই মার্চ মাসেই এমনভাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেল যে তখন বাধ্য হয়ে আমরা সকল অনুষ্ঠান স্থগিত করলাম। এমনকি জাতির পিতার জন্মশতবার্ষিকীর যে অনুষ্ঠান 17ই মার্চ আমাদের ব্যাপক হারে করার কথা ছিল, সেটাও আমরা সেই লোক সমাগম না করে আমরা এভাবে ভার্চুয়াল অনুষ্ঠান করতে বাধ্য হলাম। কারণ করোনা ভাইরাস তখন সারা বিশ্বে এমন একটা আতঙ্ক ছড়িয়ে ফেলেছে, এবং অনেক মানুষ ইতিমধ্যে মারা গেছে, এবং আমাদের একজন পুরস্কারপ্রাপ্ত আজিজুর রহমান সাহেব তিনিও মারা গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, এবং করোনা ভাইরাসে যারা মারা গেছে তাদেরও সকলে আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এখন অসুস্থ তারা দ্রুত রোগ মুক্তি হোক সেটাই আমরা কামনা করি। যে কারণে আমরা সেই 25শে মার্চের অনুষ্ঠানটা করতে পারিনি। তারপর আমি চিন্তা করলাম যে যেহেতু স্বাধীনতা পুরস্কার, এটা যেভাবে হোক সকলে হাতে তুলে দেওয়া এটা আমাদের কর্তব্য।
যে কারণে এই ব্যবস্থাটা আমাদের নিতে হলো। যাকে এটুকু আমরা যে দিতে পারলাম এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ প্রত্যেকটা মানুষ যখন একটা সমাজের জন্য, একটি জাতির জন্য, একটি দেশের জন্য অবদান রাখে, তাদের একটা সম্মান করা, গুণীজনের সম্মান করা, এটা আমি মনে করি আমাদের কর্তব্য। সেই থেকে আমরা এই ব্যবস্থাটা দিচ্ছি স্বাধীনতা পুরস্কার। যে আপনারা, আমি শুধু এইটুকু বলবো যে দোয়া করেন যেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, আর করোনা ভাইরাসের হাত থেকে যেন আমাদের দেশের মানুষ, শুধু দেশের মানুষ, দেশে প্রবাসে যারা আছে বা সারা বিশ্বই যেন মুক্তি পায়। আর আমাদের সকলকে আমি অনুরোধ করব যে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে, যেন আবার নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে ব্যাপকভাবে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। তো আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। আমি করোনা ভাইরাস দেখার সাথে সাথে আপনারা জানেন যে 2000 ডাক্তার নিয়োগ দিয়েছি, প্রায় 6000 মতো নার্স আমরা নিয়োগ দিয়েছি, আমরা টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি, এবং আমরা সব রকম চিকিৎসার জন্য এবং সেবার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সে পদক্ষেপ নিচ্ছি। কাজে সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই অবস্থা থেকে যেন আমাদের দেশটা মুক্তি পায়। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা, এবং আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা আজকে এই পুরস্কারটা গ্রহণ করতে কষ্ট করে এসেছেন। আর সেই সাথে সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর বাংলাদেশের জনগণের জন্য আপনারাও দোয়া করেন যেন জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ যেন আমরা করতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। করোনার ধাক্কায় শেষ এক বছরে দেশের সরকারি গুদামে খাদ্যশস্য কমেছে 5.25 লাখ টন। যদিও এ নিয়ে মোটেই উদ্বিগ্ন নন সরকারের 2 মন্ত্রী। তারা বলছেন নতুন মৌসুমে ধান উঠলে মজুদ বাড়াতে নেওয়া হবে পদক্ষেপ। বিষয়টি দুশ্চিন্তার নয় বলে একমত কৃষি অর্থনীতিবিদরাও। দেখুন আমার তৈরি একটি রিপোর্ট। করোনা ঝড়ে নানামুখী সংকটে বড় দেশগুলোর অর্থনীতি নড়বড়ে, এমনকি দুর্ভিক্ষের আশঙ্কায় অনেক দেশ। সেখানে প্রায় আলাদা চিত্র বাংলাদেশে। সরকারি ত্রাণ সহায়তা আর বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের মাধ্যমে সফলভাবে খাদ্য চাহিদার যোগান দিয়েছে সরকার। তবে এজন্য টান পড়েছে সরকারি খাদ্যশস্যের ভাণ্ডারে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে গত বছরের চেয়ে 5.25 লাখ মেট্রিক টন কমে অক্টোবরে সরকারি মজুদ প্রায় 12 লাখ মেট্রিক টন। খাদ্য আর কৃষি মন্ত্রী বলছেন করোনার দ্বিতীয় ধাপের সংকট মোকাবিলাতেও প্রস্তুত তারা। আমরা যেন কোনো খাদ্য সংকটে না পড়ি সেটি বিবেচনায় নিয়ে সকলেই যাতে তাদের জমিতে ফসল উৎপাদন করতে পারে তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা, এই ব্যাপারে অর্থের কোনো সমস্যা হবে না। 17 কোটি ভোক্তাদেরকে বাঁচাতে হবে। আর সরকারের প্রকিউরমেন্ট চাউল আমরা যেটা করি সেটা কেন করি, সেটা আমরা যে কোনো ডিজাস্টার মোকাবেলার জন্য। আপাত দৃষ্টিতে সন্তোষজনক মনে হলেও বিশেষজ্ঞ মত বলছে দ্বিতীয় সংক্রমণের অনিশ্চিত সংকট মোকাবিলায় সরকারি গুদামে খাদ্য মজুদ বাড়াতে মনোযোগ দিতে হবে এখনই। সাধারণ মানুষের আয় কিছুটা কমে গেছে বলে সমস্যাটা বেশি। যে আমরা যদি ধান চালের দামটা স্থিতিশীল রাখতে পারি, আর একটু কমিয়ে আনা যাবে মাসখানেকের মধ্যে, তাহলে এই সমস্যাগুলো দূর হবে। সেপ্টেম্বরের শুরুতেও সরকারি গুদামগুলোয় খাদ্যশস্য ছিল 14,19,000 টন। সে হিসাবে এক মাসের ব্যবধানে দেশে খাদ্যশস্যের মজুদ কমেছে প্রায় 16%। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। অসৎ উদ্দেশ্যে কোনো হিমাগারে আলু মজুত করা হয়েছে কিনা তা জানতে চায় সরকার। এ লক্ষ্যে হিমাগারগুলোতে আলুর প্রকৃত মজুদের পরিমাণ জানানোর নির্দেশ দিয়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে প্রতিযোগিতা কমিশন। মুঠোফোনে সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম। সম্প্রতি আলুর দাম বৃদ্ধিকে অস্বাভাবিক উল্লেখ করে চিঠিতে বলা হয়, ষড়যন্ত্রমূলক যোগসাজশের মাধ্যমে বাজার কারসাজি হয়েছে কিনা তাও খতিয়ে দেখতে চায় কমিশন। এ অবস্থায় নিজ নিজ জেলার হিমাগারগুলোতে বর্তমানে কি পরিমাণ আলু মজুদ রয়েছে এবং তা স্বাভাবিকের চেয়ে বেশি কিনা সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতে সব জেলা প্রশাসকের সহযোগিতা চায় প্রতিযোগিতা কমিশন।
নওগাঁয় উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর বদলগাছি উপজেলার ভান্ডারপুর সবজির পাইকারি হাট। জেলার বিভিন্ন এলাকা উৎপাদিত টাটকা শাকসবজি নিয়ে হাটে আসেন চাষিরা। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মূলা সহ বেড়েছে শীতকালীন নানা সবজির সরবরাহ। তবে তুলনামূলকভাবে দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন পাইকাররা। বিক্রেতারা বলছেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। অন্যদিকে হাট কর্তৃপক্ষের দাবি, মৌসুমের শুরুতে দাম কিছুটা বেশি হলেও সময়ের সঙ্গে সঙ্গে সহনশীল হবে সবজির বাজার। গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 15 থেকে 20 টাকা, আজকে 20 থেকে 25 টাকা দরে লাউ বিক্রি হচ্ছে। ফুলকপি গত সপ্তাহে চাইতে প্রতি পিসে 10 টাকা 5 টাকা বেশি বিক্রি হচ্ছে। কদু, কচুর বই, কপি এমনই হারে দাম বাড়তি, আমাদের কিনে কোনো রকম পড়তা হচ্ছে না, পোষাচ্ছে না, আমরা কিনতে পারতেছি না। আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মতো 11-11 ক্যাম্পেইন আয়োজন করেছে। 11-11 উপলক্ষে দারাজে থাকছে জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ, পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। আলিবাবা গ্রুপ এটি 2009 সালে প্রথমবার শুরু করলেও বাংলাদেশে 2018 সালে প্রথম এই ধরনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এবারের একদিনের আয়োজনে কো স্পন্সর হিসেবে থাকছে দেশের নামি দামি প্রতিষ্ঠান। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টেলিভিশন, কালের কণ্ঠ, রেডিও টুডে ও বিডি 24 লাইভ। 2021 সাল নাগাদ আরও 7,000 কর্মী ছাঁটাইয়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। করোনা মহামারীর আগে কোম্পানির মোট কর্মী সংখ্যা ছিল 1,60,000। করোনা পরবর্তী সময়ে তা 1,30,000-এ নামিয়ে আনতে চায় বোয়িং। করোনা আর নিরাপত্তাজনিত কারণে চলতি বছর বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের বিমানের অর্ডারও কমেছে। বছরের তৃতীয় প্রান্তিকে বোয়িংয়ের লোকসান হয়েছে $46 কোটি। গেল বছরের একই সময়ে মুনাফা হয়েছিল $120 কোটি। প্রথম 9 মাসে আয় কমেছে $4,200 কোটি। 2023 সালের আগে আকাশে ভ্রমণ ব্যবস্থা আগের অবস্থায় ফিরবে না বলে মনে করে বোয়িং। তবে বোয়িংয়ের প্রত্যাশা, চলতি বছরই আকাশে চলাচলের অনুমতি পাবে 737 ম্যাক্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউরোপের পর দেশেও আঘাত হানতে পারে করোনার দ্বিতীয় ঢেউ, প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। 8 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ায় একদিনেই 3 বার উঠছে ভোজ্য তেলের দাম। মন প্রতি 250 টাকা বাড়তি। সরবরাহ কমে যাওয়াই কারণ বলছেন ব্যবসায়ীরা। এবং করোনার ধাক্কায় গেল 1 বছরে দেশে খাদ্যশস্যের মজুত কমেছে 5.25 লাখ টন। দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি গুদামে যোগান বাড়ানোর তাগিদ। এই ছিল এ সময়ের বাণিজ্য। সঙ্গে থাকুন সময়ের।